সবাইকে নববর্ষের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে, সাথে রয়েছি দোলা ডলরেস। নববর্ষের দিন এলো সুখবর। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 জন নাবিক মুক্তি পেয়েছেন। বাংলাদেশ সময় গত রাত 3:15টার দিকে এই খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপ। এই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে জাহাজের মালিকপক্ষ। তবে জানা গেছে মুক্তিপণ হিসেবে হেলিকপ্টার থেকে ডলার ফেলার পরই নাবিক ও জাহাজ ছেড়ে দেওয়া হয়। তবে কত ডলার মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রয়েছে, সেখান থেকে বিমানে দেশে ফিরবেন নাবিকরা। এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক মুক্ত হওয়ার বিষয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করছে জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপ। আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। ডোলা, দীর্ঘ 31 দিন পর এমভি আবদুল্লাহর যে 23 জন নাবিক সহ জাহাজটি মুক্ত হয়েছে এবং এই জাহাজটি এরই মধ্যে দুবাইয়ের দিকে রওনা করেছেন। এই মুহূর্তে সে বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন KSRM গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। আমরা তার কাছে সরাসরি আপনাকে নিয়ে যাচ্ছি। শুরু হয়েছিল আসলে এই দুঃসংবাদটা দিয়ে যে জলদস্যুরা আমাদের জাহাজকে আবার আক্রমণ করেছে। 14 বছর আগে একটা সিমিলার ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে 14 বছর পরে সেই ধরনের আবার একটি ঘটনা ঘটল। তো ঠিক 31 দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো 12ই মার্চ এই জাহাজটি আক্রমণের শিকার হয় এবং সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ার উপকূলের দিকে এটাকে জোর করে নিয়ে যায় অস্ত্রের মুখে। এবং আমরা জানতাম যে আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই অ্যাসিওরেন্সটা পেতে। তো একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে আসলে সোমালিয়ান জলদস্যুরা হয়তোবা মুসলমান কোম্পানি হলে বা বাঙালি কোম্পানিদের সাথে সাধারণত খুব একটা ঝামেলা তারা করে না। এই আশ্বস্তটা আমরা হওয়ার পর থেকেই মোটামুটি আমরা আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে, তারা সরাসরি এঙ্গেজড হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ 31 দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। আর এর মাঝে আপনার আর একটা বিষয় যে আমরা সরাসরি যে কারণে আসিনি তার কারণটা হচ্ছে দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে তারা কোনো রকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কিনা আমাদের থেকে, এই ধরনের একটা, এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে আমরা সরাসরি আসিনি, প্রফেশনালরাই এটাকে হ্যান্ডেল করেছে। তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো, আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা কথা আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেইনি, মাঝখান দিয়ে এসেছিল, আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি। তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল রেঞ্জের বাইরে ছিলাম। 200 নটিক্যাল মাইল বলা হয়, এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন হয়, বাট আমরা অলমোস্ট 600 নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। সেই জায়গাতে আসলে গত 8-9 বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট হয়নি যেখানে আর্ম গার্ড নেওয়ার কোনো বিষয় আসলো। তো সেই কারণে আমরা আর্ম গার্ডের বিষয়টি আমাদের বিয়েতে আসেনি এবং আমরা নেইনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুঃখিত, আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, ওটা ইস্যু না, এই রিসিভারটা একটু কাছে নিয়ে আসুন। এই রিসিভার জি তো হ্যালো, আচ্ছা। সো আর্ম গার্ডের বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে আমাদের যেহেতু এটা এখনও নর্ম হয়ে আসেনি, বাট বাংলাদেশে এখন আবার এটাকে নোটিশ ইস্যু করেছে যে ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় আপনার আর্ম গার্ড অবশ্যই নিতে হবে।
আপনারা জানেন যে হুথির যে ইস্যুটা চলছিল গালফ অফ এডেনের দিকে, ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধজাহাজগুলো চলাচল করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করতো, ওই যুদ্ধজাহাজগুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নেয়, নিয়ে তারা দুটো জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়। আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন। আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন। আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধজাহাজগুলো আমাদের ওই এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন আসলে পুরো দেশ জুড়ে এটা আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক মুক্ত হওয়ার বিষয়ে এতক্ষণ সংবাদ সম্মেলন করছেন জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পরের প্রসঙ্গে যাচ্ছি। আজ পয়লা বৈশাখ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বর্ষ 1431। নতুন বছরে সব ক্লেদ জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে সবাই। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে বর্ণিল উৎসবে মেতেছে রাজধানী সহ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকালে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে আমরা তো তিমির বিনাশী। এর আগে ভোরে আহির ভৈরব রাগে শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের পাখির কলতানার সঙ্গীতে সুর যেন মিলেছে একই প্রাণে। প্রকৃতিও যেন সুরের মায়াজাল আবাহন করছে বাংলা নববর্ষকে। নববর্ষ উপলক্ষে রাজধানী জুড়ে চলছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, এই মুহূর্তে আপনি কোন এলাকায় রয়েছেন জানাবেন, কোথায় কি আয়োজন রয়েছে দিনভর বর্ষবরণের? যেহেতু তীব্র গরম, সেই গরমের কোনো প্রভাব কি আয়োজনগুলোতে দেখতে পাচ্ছেন কিনা? মানুষের সমাগম কেমন? দোলা, শান্ত স্নিগ্ধ নতুন প্রভাতে, নতুন সকালে এবং নতুন বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে সকাল 9টা 15 মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এবং সেই মঙ্গল শোভাযাত্রা শাহবাগ প্রদক্ষিণ করে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয় সকাল 10টায়। এবং আমরা দেখেছি এবার মঙ্গল শোভাযাত্রায় কিন্তু সর্বসাধারণের উপস্থিতি অনেক বেশি ছিল এবং যদিও ঈদের ছুটির কারণে আমরা লোকসমাগম কম দেখেছি মঙ্গল শোভাযাত্রার পরে, কিন্তু মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আমরা মানুষের উপস্থিতি বেশ ভালো দেখেছি। এবং মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখেছি যে গরমের কিছুটা প্রভাব ছিল, সকালে গরম কিছুটা কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তাপমাত্রা বেড়েছে এবং আমরা দেখেছি গরমে কিন্তু কিছুটা বিপাকেই পড়তে হয়েছে এখানে যারা এসছেন। তবে সকল প্রতিকূলতা পেরিয়ে কিন্তু আসলে বাঙালি কিন্তু উদযাপন করছে তার প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এবং পয়লা বৈশাখে উদযাপন উপলক্ষে নানা বয়সীদের উপস্থিতি কিন্তু চারুকলা অনুষদে আমরা দেখতে পাচ্ছি। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ, এই উৎসবের আমেজ কিন্তু প্রত্যেকের প্রাণকে ছুঁয়ে গেছে। এবং উৎসবের আমেজে আমরা দেখেছি সবাই বিভিন্ন সাজে সেজে এসেছেন, নারীরা শাড়ি পরেছেন এবং পুরুষেরা কিন্তু পাঞ্জাবি পরে প্রতিবারের মতো এবারও কিন্তু প্রাণবন্তর করে তুলেছে পুরো প্রাঙ্গণ। এবং আমরা এখন রয়েছি চারুকলা অনুষদের যেই ভেতরে এবং সেইখানেও দেখছি যে উৎসবের আমেজ। এখানে পাশেই কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং এখানে বিভিন্নভাবে
নববর্ষ নিয়ে কথা বলছেন এবং অনেকেই কিন্তু নববর্ষ উপলক্ষে পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন এবং সবাইকে কিন্তু একটা জিনিসই সবাই কিন্তু বলছেন যে প্রতি বছর নববর্ষ উদযাপিত হয় এবং গত কয়েক বছর কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রা হয়নি, সেটাকে কাটিয়ে এবার যে মঙ্গল শোভাযাত্রায় সবার অংশগ্রহণ, সকল অশুভ শক্তিকে কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যাশায় এই বছরটি শুরু করতে চান সবাই। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। বাংলা নববর্ষ উপলক্ষে আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিতে আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জে। মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শুরু হয় শুক্রবার থেকে। আয়োজকরা জানান শত শত চিত্রশিল্পী 14 কিলোমিটার অল ওয়েদার সড়কে আলপনা আঁকার কাজ করছেন। এ নিয়ে হাওড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 2 শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালানো হলো বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। এই হামলায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ, আবারও নববর্ষের শুভেচ্ছা।